প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। অস্থিরতা নিরসনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তিন দলই রয়েছে আগের অবস্থানে। এনসিপি এবার যুক্ত করেছে শেখ হাসিনা আমলের সব নির্বাচন বাতিলের দাবি। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান। তার কাছ থেকে বিস্তারিত জানবো এবং সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানালেন, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে গত 2-1 দিন ধরে বেশ আলোচনা হয়েছে। পরবর্তীতে এটি একটি অবসান ঘটলেও গতকাল একটি বৈঠক হয়েছে জামায়াত ইসলামী এবং বিএনপির সঙ্গে। সেই বৈঠকে আসলে কি ঘটেছে? ধন্যবাদ আপনাকে। মূলত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার 9.5 মাস ক্ষমতায় আছেন। তো 9.5 মাসের মধ্যে যেভাবে প্রতিনিয়ত আমরা মব ভায়োলেন্স বলি বা মব সৃষ্টিগুলো হচ্ছে, বিশৃঙ্খলা যেগুলো হচ্ছিল, তার একটা শেষ পর্যায়ে কিন্তু আমরা এই গত সপ্তাহে আমরা দেখছি যেন, বা এর আগে বিগত 2 সপ্তাহ যেন রাজধানীতে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ছে এবং প্রত্যেকটা সেক্টরে কিন্তু শুধু রাজনৈতিক না, বিভিন্ন শ্রমিক সংগঠন বা আদার্স নারীবাদী সংগঠন, এরকম নানা রকম সংগঠন কিন্তু তাদের দাবি দাবি নিয়ে এগুলো কিন্তু মাঠে সোচ্চার অবস্থান করছে। এতে আমাদের মানে রাজধানীবাসীর যে সাধারণ মানুষের যে জনজীবন, সেটা কিন্তু ব্যাহত হচ্ছিল। এর পাশাপাশি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে আমাদের যে শক্তিসমূহগুলো, পক্ষের শক্তিসমূহগুলো, তাদের মধ্যে ক্রমাগত কিন্তু দূরত্ব বাড়তেছিল আর কি, নানা ইস্যুতে। বিশেষ করে এর মধ্যে প্রধান ইস্যুটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। তো সেই নির্বাচন কেন্দ্রিক ইস্যুতে তাদের ভিতরে যখন দূরত্বটা বাড়তেছিল, সেই ওখান থেকে মূলত হচ্ছে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। সেখান থেকে হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, সে পদত্যাগের একটা গুঞ্জন আমাদের কাছে আসলো। যদিও এটা অফিসিয়ালি বা সরকারি তরফ থেকে কোনো কিছু জানানো হয় না, এটা বিভিন্ন মাধ্যম দিয়ে এটা কিন্তু জানানো হয়েছে। কিন্তু আমি বলতেছি জানানো হয়েছে কিন্তু। তো এর প্রেক্ষিতে এর আগে আপনারা জানেন যে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি গত সপ্তাহে সেভারাল টাইম চেষ্টা করছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা বর্তমান বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাতের একটা চেষ্টা তারা করতেছিলেন। বারবার চেষ্টা করার পরেও সেই সুযোগটা তারা পাচ্ছিলেন না। তো এই কারণে বিএনপির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হচ্ছিল সরকারের সঙ্গে। এই প্রেক্ষাপটে সব কিছু মিলে হচ্ছে গতকালকে তড়িঘড়ি করে এখন যে প্রধান 3টা শক্তি আমরা ধরা হয়, তার মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপি, তাদের সঙ্গে পৃথকভাবে গতকালকে এই অনুষ্ঠান মানে সংলাপ বলেন বা বৈঠক বলেন, সেখানে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই বৈঠকের আজকেও বৈঠক আছে, আজকেও অনেক 20 জন নেতা ইসলামী দলগুলোর সঙ্গে আজকে বৈঠক আছে। কিন্তু গতকালকে বৃহৎ 3টি দলের সঙ্গে যে বৈঠক, সেখানে আসলে আমরা আসলে আশ্বস্ত হওয়ার মতো কোনো মেসেজ আমরা এখনও পাইনি। তো সেক্ষেত্রে আমরা সংকট যে এখনও কেটে গেছে এরকম আমরা মনে করতে পারতেছি না। বিশেষ করে আমার মিডিয়া তরফ থেকে আমি যেটুকু অবজারভেশন করছি, এখানে আসলে সংকটটা এখনও রয়ে গেছে। এটা যদি দ্রুত সময়ের মধ্যে নিরসন না হয়, তাহলে সংকট আরও সামনে বাড়বে বলে আমার কাছে মনে হয়। দেখুন, বিএনপি 5 আগস্টের পরে এই সরকার গঠন করার পরে, যে 8ই আগস্টে যে সরকার গঠনের পরে, কিন্তু বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই বলানো হয়েছিল যে আপনারা একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন, নির্বাচন যখনই দেন একটা নির্দিষ্ট মানে আনলিমিট করেন না, মানে এটা অনির্দিষ্ট করেন না যে কবে হবে নির্বাচনের যে একটা অনিশ্চয়তা, সেটা যাতে কেউ জাতি না থাকে। আপনার একটা নির্বাচনের রোড ম্যাপ, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে। হ্যাঁ, এটা তাদের একটা প্রধান এজেন্ডা বা প্রধান দাবি কিন্তু ছিল বিএনপির এই রোড ম্যাপ। নির্বাচন সেটা হচ্ছে পরে আমাকে এর মধ্যে নির্বাচন দিতে হবে বা 3 মাসের মধ্যে নির্বাচন দেবে, সেই আলটিমেটাম না দিয়ে তারা রোড ম্যাপের আলটিমেটাম দেওয়া বা রোড ম্যাপের দাবিটা তারা জানিয়ে আসছিলেন। এর পাশাপাশি সংস্কার, বিচার প্রক্রিয়া, এগুলো সম্পৃক্ত হয়েছে। তো গতকালকে মিটিংয়ে তাদের সেই শুরু থেকে যে দাবিটা, প্রধান এজেন্ডা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। এর পাশাপাশি তারা এই সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন, যে তারা বিএনপির মতে তারা বিতর্কিত। এর মধ্যে যেহেতু ছাত্রদের একটা বৈষম্য বিরোধী ছাত্ররা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি, এদেরই এক সময়ের প্রতিনিধিত্ব বা এদেরই এক সময়ের কলিগ, এরা এই সরকারের সঙ্গে আছেন উপদেষ্টা হিসেবে। সেই হিসেবে তাদেরকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে না মনে করে বা এটা নিরপেক্ষ হচ্ছে না মনে করে বিএনপি 2 জনের পদত্যাগ। আর একজন হচ্ছে আপনার যে প্রধান নিরাপত্তা উপদেষ্টা, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা,
তার পদত্যাগের ফলে ডক্টর খলিলুর রহমান সাহেব তার পদত্যাগের বিষয়ে কথা বলেছেন। সেটা বিভিন্ন করিডোর ইস্যু, মানবিক করিডোর ইস্যু, তারপরে হচ্ছে বন্দর ইস্যু, নানা রকমের এই ইস্যুতে তার ভূমিকার জন্য মূলত তার পদত্যাগটা দলকে দাবি করেছে। অন্তর্বর্তী সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাকে অসহযোগিতা করছে, তাই দেশ চালানো মুশকিল হয়ে পড়ছে। আসলে কোন রাজনৈতিক দলটিকে আসলে এই মেসেজটি দেওয়া হলো? আসলে কারা অসহযোগিতা করছে? এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মূলত হচ্ছে এদেশের আপামর জনসাধারণ এবং সকল রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। এখানে আমার জানা মতে যে কোনো দল যদি তাকে অসহযোগিতা করে তাহলে তো ডিস্টার্ব হবেই, সরকার ডিস্টার্ব হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান আমরা সেরকম কোনো কিছু পাইনি, বরং বিএনপি বা রাজনৈতিক দলগুলো যেটা মনে করে সরকার কাছে যেটা দূরত্ব তৈরি হয়েছে, আমার কাছে যেটা মনে হয় সরকার আসলে একটি দলকে, মনে করেন ছাত্রদের যে দল, এই দলটাকে খুব প্রায়োরিটি দিচ্ছে নানা ইস্যুতে, বিভিন্ন কাজকর্ম আমরা করছি। দেখা গেছে যে আপনার এনসিপির একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা আমাদের ডকুমেন্টেরও বের হয়েছে পিরোজপুর জেলায়, তাদের গাড়ি টাড়ি যেটা আওয়ামী লীগ আমলে থাকা অবস্থায় যে না সরকারি গাড়ি দিতে হবে, এই যে ফ্যাসিলিটিগুলো এটা সরকার তরফ থেকে আমাদের কাছে অনেক সময় দৃশ্যমান হয়েছে। কিন্তু এই একটি দলকে বেশি প্রায়োরিটি দিতে যার কারণে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একটু সরকারের দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এটা মানে না যে সরকারকে তারা অসহযোগিতা করছে। সহযোগিতা না করলে বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তো সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি অসহযোগিতা করে তাহলে তো সরকার ডিস্টার্বে থাকবে, কিন্তু দৃশ্যমান আসলে ওইরকমের নাই। কিন্তু একটা জিনিস যেটা দৃশ্যমান হয়েছে যে আমাদের ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে এখনও জটিলতা কাটেনি। এইটা নিয়ে বিএনপি নেতাকর্মীরা বা বিএনপি ঢাকায় যারা আছে এটা দল হিসেবে কম্বাইন্ডলি না, হয়তো দক্ষিণের বা মেয়র ইশরাকের অনুসারীরা তারা আন্দোলন করেছেন বিভিন্ন সময়, হ্যাঁ, কিন্তু এটা টোটাল বিএনপির এটা এজেন্ডা ডিরেক্টলি না, কারণ বিএনপি ঘোষণা দিয়ে কিন্তু এটা মাঠে নামানো হয় না, এই জন্য বিএনপিকে সরাসরি বলাও যাবে না। এই একটাকে যদি আপনি ধরা হয় তার এটা তো সরকারের সঙ্গে তার বাদানুবাদ না, বা সরকারের সঙ্গে তার কনফ্লিক্টটা হচ্ছে তাকে শপথটা মানে উচ্চ আদালতের আপনার নির্দেশনার পরেও, রায়ের পরেও তাকে, এবং গেজেট প্রকাশ হয়েছে নির্বাচন কমিশনের, তারপরে তাকে নানা ছল ছাতুরি করে বা নানা আইনি জটিলতা দেখানোর পরে তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা কিন্তু এখনও আটকে দেওয়া হয়েছে। মূলত এখান থেকে একটা বিএনপির একটা নেতাকর্মীদের এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে হয়তো সরকার মানে এনসিপিকে প্রাধান্য দিয়ে বিএনপি মেয়রকে দক্ষিণ সিটি কর্পোরেশনের শপথ বা বসানোর থেকে বিরত রাখা হচ্ছে। এখানে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার মনে হচ্ছে এইটাকে দিয়ে পুরো এটা করা যাবে না। বিএনপি লাস্ট যে গত সপ্তাহে যে সোমবার যে স্থায়ী কমিটির বৈঠক হলো সেখানে কিন্তু এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে অন্ততপক্ষে 2 মাস এই সরকারের সঙ্গে তারা সহযোগিতা অব্যাহত রাখবে। গত বৃহস্পতিবার যে সংবাদ সম্মেলন করেছে বিএনপির সর্বোচ্চ স্থায়ী কমিটির নেতারা, সেখানে বলা হয়েছে তারা সরকারকে সহযোগিতা করবে আনটিল যদি নির্বাচন নিয়ে যদি তারা অন্য কোনো কিছু না চিন্তা করে তাহলে তাকে সহযোগিতা করবে। যদি এটা করে তাহলে সেক্ষেত্রে আবার হুঁশিয়ারও উচ্চারণ করেছে যে আমরা তাহলে সরকারকে আমরা কোনো রকম সহযোগিতা করব না। কামরুল হাসান, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে এনসিপি নতুন রাজনৈতিক দল, তারা কি অন্তর্বর্তী সরকারের আনুকূল্য পাচ্ছে? এনসিপি যেটা ডিমান্ড করে সেটা মোটামুটি সব জায়গায় অনেক জায়গায় ফুলফিল হয় আর কি, এরকম দৃশ্যমান অনেক কিছু দেখা গেছে। কিন্তু এনসিপির সঙ্গে আরও হয়তো কিছু অন্যান্য ছোটোখাটো পলিটিক্যাল পার্টি আছে, তাদের বিষয়েও সরকার খুব গুরুত্ব সহকারে নেওয়া হয়। কিন্তু বিএনপির এত বড় রাজনৈতিক দল হিসেবে সেই হিসেবে ওই তুলনামূলক ওটা খুব কম। সামনে নির্বাচন, এনসিপি এবং বিএনপির যে বাকযুদ্ধ চলছে এটি কি সংঘাতে রূপান্তর হতে পারে কিনা, আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখছেন? প্রথম কথা হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির এখন যেটা বাকযুদ্ধ বলেন বা মতবিরোধ দেখা যাচ্ছে বা কথাবার্তা, এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, এটার এখনও নিবন্ধন হয়নি, এটার এখনও নির্বাচনী প্রতীক বরাদ্দ হয়নি। অর্থাৎ বিএনপি অন্যদিকে পুরনো রাজনৈতিক দল এবং বৃহৎ রাজনৈতিক দল, এখানে কনফ্লিক্ট যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরে তখন বোঝা যাবে যে আসলে কার কতটুকু শক্তিমত্তা, কারণ সমানে সমানে খেলা হয়, মেনলি হচ্ছে সমানে সমানে খেলা হয়। সেক্ষেত্রে বিএনপি কত বড় রাজনৈতিক দল আর এনসিপি কতটুকু জনসমর্থন নিয়ে মাঠে থাকতে পারে,
তখন বোঝা যাবে আর কি। এখন আসলে ওই রকমের বোঝার, কারণ এনসিপি অনেকটা সরকারের আনুকূল্য পাচ্ছে তো, যার কারণে এখন মতো বোঝা যাচ্ছে না শক্তিমত্তাটা কতটুকু তারা নিয়ে আসতেছে, বা তাদের গ্রাউন্ড ওয়ার্ক কতটুকু, সাংগঠনিক শক্তিমত্তা কতটুকু। তবে এনসিপি যে স্লোগান নিয়ে বা যে মানুষের যে সমর্থন নিয়ে বা যে সম্মান নিয়ে যে এনসিপিটা গঠন হয়েছে, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এনসিপি এখন অনেকটা পিছিয়ে পড়ছে। গতকালকের বৈঠকে বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীও বৈঠক করেছে, তাদের পক্ষ থেকে কি বার্তা ছিল? তাদের কাছে তারা যে বৈঠক করছে সেখানে তারা তিনটা জিনিসকে মেনলি ফোকাস করছে, সেটা হচ্ছে নির্বাচন, সংস্কার এবং বিচার। সেক্ষেত্রে তাদের বক্তব্যটা হচ্ছে তিনটারই একটা রোডম্যাপ দরকার, বিশেষ করে নির্বাচন ও সংস্কারের, এটা সংস্কার দাবি, রোডম্যাপ দাবি করেছেন। সেক্ষেত্রে আবার হচ্ছে বিচারটাকেও তারা ত্বরান্বিত করার জন্য বলা হয়েছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব স্পষ্ট করে বলেছেন, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা আসলে বাস্তব, মানে যে মানুষের আকাঙ্ক্ষার যেটা প্রতিফলন, সেটা ঘটবে না। অর্থাৎ তারা ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, তারা কিন্তু রোডম্যাপের জায়গাটায় কিন্তু আছেন। সেক্ষেত্রে এনসিপি যে বৈঠক করছেন, সেই এনসিপির বৈঠকে আসলে নির্বাচন বা এগুলো নিয়ে তাদের আলোচনা নাই, এবং সেখানে তারা রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেন নাই। এনসিপির যে আহ্বায়ক, সে ওখান থেকে বের হয়ে যেটা বললেন, আমরা এনসিপির প্রতিনিধি না, আমরা মানে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা অংশগ্রহণ করেছেন। তো সেখানে তারা 6টা দাবি উত্থাপন করছেন। এই তো মোটা দাগে কালকে বিএনপি এবং জামাত যে বৈঠক, সেখানে পলিটিক্যাল পার্টি হিসেবে যে তারা আসলে খুব বেশি আশ্বস্ত করার মতো কোনো মেসেজ পাইছে বলে আমাদের মনে হয় না। গতকালকের বৈঠকে বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীও বৈঠক করেছে, তাদের পক্ষ থেকে কি বার্তা ছিল? তিনজন উপদেষ্টা, আসলে তো রাজনৈতিক অনেক খেলা হয়। বিএনপি সরকারও যেমন চেষ্টা করবে বা প্রতিপক্ষ যেমন চেষ্টা করে তাকে একটু চাপে রাখা, বিএনপি হয়তো চেষ্টা করবে তাকে চাপে রাখা। তো এখানে যেমন ইশরাক যখন মেয়র পদের জন্য শপথ নেওয়ার জন্য যখন আন্দোলন শুরু করে, তখন এনসিপি আবার নির্বাচন কমিশন পাল্টা হিসেবে নির্বাচন কমিশন ঘেরাও করে, সেখানে তারা নানা রকম দাবি দাবা উত্থাপন করে। এটা হচ্ছে রাজনীতির একটা খেলা, একটা পার্ট। তো এখানে বিএনপির 3 উপদেষ্টার মধ্যে 2জন হচ্ছে ছাত্র উপদেষ্টা, যারা এর আগে ছাত্র প্রতিনিধিত্ব করছেন, আন্দোলনকালীন সময় তারা তাদের ভূমিকা ছিলেন, এবং এনসিপি গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকলেও বিএনপি মনে করে তাদের রোল প্লেটা আছে। তো তাদের যদি এনসিপির বাইরের দল, রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত থাকে, আবার যদি সরকারও থাকে, তাহলে ওই আগের সে আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগের অধীনে নির্বাচন, হ্যাঁ, যেটা নিরপেক্ষ হয় না। বিএনপি এর আগে নির্বাচন বয়কট করেছেন বা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার দাবি তুলেছেন। তো বিএনপি ওই ইস্যু, মানে ওই অ্যাঙ্গেল থেকে আর কি এই দুজনের পদত্যাগ দাবি করেছেন, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারও পদত্যাগ দাবি করেছেন। সেটা হচ্ছে বিশেষ করে মানবিক করিডোর ইস্যুটাকে বিএনপি ওইভাবে ভালোভাবে নেয় না, যেহেতু বিএনপি বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে সরকার একতরফাভাবে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এটাকে তারা কোনো রাজনৈতিক দলই ওইভাবে ভালোভাবে নেয়নি। তো এই হিসাবে তাকে তার বিষয়ে অ্যানয়েড আর কি বিএনপি। কামরুল হাসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।